আপনারা তো জোট করলেন এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ এই ৩ জোটের পেছনের নেপথ্যের গূঢ় রহস্যটা কি আসলে? আসলে আমরা অনেক দিন থেকেই এটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা ভাবছিলাম এবারে আমি একটা ডিফারেন্ট সিনারিও দেখছি। আগে যখন দেখবেন যে জোট যেগুলো হয়েছে সেই জোটগুলো হয়েছে কিন্তু আওয়ামী লীগকে মানে পরাজিত করার জন্য। তো সে সমস্ত জোটে আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত যখন জোট করে তখন একটা ইকুয়েশন কাজ করে যে জামাত যেখানে শক্তিশালী বিএনপি সেখানে জামাতকে ছেড়ে দিয়েছে, এখানে বিএনপি শক্তিশালী সেখানে বিএনপিকে প্রার্থী দিয়েছে। আমরা গতবারও দেখেছি যখন 2018-তে ওই যে আপনার জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা হলো তখনও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবারে আমরা দেখলাম যে বড় বড় দল যে দুটো আলাদা হয়ে গেছে, এদের আর জোট নাই। এখন বড় আর ছোটর মধ্যে জোট হচ্ছে। তো বড় আর ছোটর মধ্যে জোট হলে তো ওই যে মানে আমি সরি টু সে যে ছোট বলছি, আমি ছোট ওই অর্থে সাইজ অর্থে, অর্থাৎ এই দলগুলোর মধ্যে মানে জোটটা কিভাবে হবে নতুন বলা মানে আমি বলতে পারি অপেক্ষাকৃত মানে দুর্বল দল যদি বলি। তো এখানে তো ওইভাবে নতুন দল আমরা যারা আছি তাদের তো আমাদের ওইভাবে ভোটিং পজিশন নাই, আমরা তো আগে কখনো ভোট করি নাই। তো এখানে যেটা দেখা যাচ্ছে শুধু ভোটের জন্য জোট, হ্যাঁ, বা কোনো কিছুকে পরাজিত করার জন্য না। আওয়ামী লীগকে পরাজিত করার একটা বড় কজ ছিল যে আওয়ামী লীগকে পরাজিত করতে হবে, সেজন্য আমরা জোটবদ্ধ হচ্ছি। এখনকার জোটবদ্ধ হওয়াটার আমি যেটা দেখলাম যে বড় দলগুলোর সাথে জোটের একটাই উদ্দেশ্য যে পার্লামেন্টে যাওয়া। এটা কিন্তু খারাপ না, পার্লামেন্টে সবাই যাবে, গেলে তো ভূমিকা রাখবে। সমস্যা যেটা আমি দেখি প্র্যাকটিক্যালি যে বড় দলগুলো যখন তার মিত্রদেরকে, যাদের অপেক্ষাকৃত সাংগঠনিক অবস্থা দুর্বল, তাদেরকে অ্যাকোমোডেট করতে যায়, তখন বড় দলের প্রার্থীদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। কারণ তারা তো গত 15 বছর ধরে তারা বঞ্চিত ছিল, নির্বাচন করতে পারে না। কিন্তু আমরা ট্র্যাডিশনালি দেখে এসেছি যে নির্বাচনের আগে যে জোটগুলো হয়, ওই যেটা আপনি বললেন ছোট দল বড় দলের সাথে চলে যায় এক ধরনের সুবিধার জন্য, হ্যাঁ, পার্লামেন্টে যাওয়ার জন্য। কিন্তু আপনারা যে এই 3টি দল জোট করলেন, আমি একটু ছাত্রনেতা আব্দুল কাদেরকে যদি কোট করি, সে পোস্ট দিয়েছে, তিনি একটা পোস্ট দিয়েছেন 0+0+0। এটা হয়তো ভোটের অঙ্কের হিসাবে যদি আসে যে এই দলগুলো আসলে যদি এক হয় তাহলেও কোনো লাভ আছে কিনা, কারণ নির্বাচনের আগে জোট তো নির্বাচনে বিজয়ের লাভটাকে মাথায় রেখে সাধারণত করে আসে। সেই জায়গা থেকে এই প্রশ্নটা কি আসতে পারে যে আপনারা কোনো দলের সাথে, বিএনপি বা জামাত, কোনো দলের সাথে আপনারা আসন সমঝোতায় যাবেন কিনা? আমি কথাটা বললেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যেত। যেমন আব্দুল কাদের যেটা বলেছে, আরো কেউ লিখেছে, আমি দেখেছি, একজন প্রখ্যাত সাংবাদিক উনিও লিখেছেন। তো আমি মনে করি এটা কারেক্ট। আমাদের তো জিরো। আপনি আমাদের ভোট যদি হিসাব করেন যে আমরা তো কোনো নির্বাচনে অংশ নিই না, আমাদের ভোট তো জিরোই, ঠিক আছে? সুতরাং এটাই হচ্ছে আমাদের গূঢ় রহস্য। আপনি যে রহস্যটা জানতে চেয়েছেন, আমরা বলেছি এটা হচ্ছে পলিটিক্যাল অ্যালায়েন্স, নট ভোটের অ্যালায়েন্স। আমাদের মৌলিক জায়গা হচ্ছে একটা পলিটিক্যাল অ্যালায়েন্স, দেন এটাকে আমরা ইলেকশনে যাব। এখন আপনি দেখেন যে বিএনপির আন্ডারে গিয়ে বা বিএনপির সাথে গিয়ে যদি আমরা ভোট করি, তাহলে দেখা যাচ্ছে এটা পলিটিক্যাল অ্যালায়েন্স হচ্ছে না, এটা হচ্ছে সিটের অ্যালায়েন্স। কারণ আমি একটা সিট পাওয়ার জন্য বা 5টা সিট পাওয়ার জন্য, 2টা সিট পাওয়ার জন্য আমি বিএনপির সাথে করছি। আপনি যেটা বললেন যে নির্বাচনে ভালো করার জন্য, আমরা বলছি যে বিএনপিও তো আমাদের বন্ধু দল, তারাও তো একটা বিরাট সংগ্রাম করেছে, জামাতও সংগ্রাম করেছে, ওনারা নির্বাচন করুক। আমি তো এমনও প্রস্তাব দিয়েছিলাম যে বিএনপি জামাত একসাথে হয়ে নির্বাচন করুক, আর আমরা বাকিরা যারা আছি তারা মিলে আমরা নির্বাচনে দাঁড়াই। আপনার খেয়াল আছে আমি এটা বলেছিলাম? বলেছিলেন আপনি। এটা এই জন্যই বলছি যে আমরা পুরাতন রাজনীতির বাইরে দাঁড়িয়ে একটা নতুন রাজনীতির আবেদন নিয়ে মানুষের কাছে যাব। মানুষ যে বলে যে আপনাদের ভোট নাই, আমরা সেটা প্রমাণ করব যে না, আমাদের ভোট আছে কিনা। আমরা যেমন বলে যে নতুন রাজনীতির খাওয়া নাই, দেখবেন আপনি কথা বলে, তা আমরা নতুন রাজনীতি নিয়ে তো মানুষের কাছে যাই নাই। আমরা যেটা চাচ্ছি, আমি যে জিনিসটা কনভিন্স করার ব্যাপারে আমাদের মধ্যে আমরা একমত হয়েছি যে আমরা নতুন রাজনৈতিক দলগুলো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা ধারণা নিয়ে আমরা মানুষের কাছে যাব। এবং আমরা বলবো দেখেন বিএনপি এবং জামাত ওনারা পুরানো বন্দোবস্তের মধ্যে আছে, ইতিমধ্যে ওনারা মারামারি গন্ডগোল একজন আরেকজনের, এই যে আপনি দেখবেন এই যে ওয়াহিদুজ্জামান অ্যাপোলোকে আপনি জিজ্ঞেস করলে দেখবেন জামাতের সাথে ওনাদের খুবই ভালো সম্পর্ক ছিল, এবং জামাতের প্রত্যেকটা মিছিল সমাবেশ ওয়াহিদুজ্জামান অ্যাপোলোরা কিন্তু কভার করতেন তখন, এবং অ্যাকর্ডিংলি জামাতও করতেন, জামাতও বিএনপির করতেন। তা আমরা দেখছি যে ওনারা পুরানো রাজনৈতিক বন্দোবস্তে ব্যস্ত আছেন, তো আমাদের জন্য তো একটা ভালো দিক। আমরা মানুষের কাছে যাব যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আপনাদের কাছে আসছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন। আমার আরেক সাংবাদিক বন্ধু, ওর খুব বন্ধু, মানে রমিওর খুব ভালো বন্ধু, ওই যে জুলকারনাইন স্যার লিখেছে যে 10টা 100টা ভোটও নাই।
আমি বলছি হ্যাঁ আমাদের তো 100টা ভোটও নাই, সত্য কথা। আমরা এই কথাটি নিয়ে লোকদের কাছে যাবো যে ভাই আমাদের ভোট নেই, আমাদেরকে ভোট দেন। ঠিক আছে, আমি একটু মুক্তিযোদ্ধা রোমিও আপনার কাছে একটু শুনে নিই, আপনি এই জোটকে কিভাবে দেখছেন? দেখেন, জোটের চেয়ে জোটটাকে আমার একটু শুধু এই জোট না, আরো কয়েকটি জোট 5টা সামনে জোট এসেছে, হয়েছে, বেশ কয়েকটি 5টা জোট এখানে হয়েছে, বাম এখানে দলগুলো জোট করছে, সবাই, জাতীয় পার্টি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন এজেন্ডা আছে। যেমন ধরেন জামাতের জোট, যার একটা বড় অংশ হচ্ছে যারা ইসলামিক দলগুলোর সাথে, যাদের একটা অংশ শেখ হাসিনার সময় খুবই প্রিভিলেজ ছিল সুযোগ সুবিধা নিয়ে, তাদের একটা জোট হয়েছে। বামপন্থীদের ভেতরে যারা আওয়ামী লীগের সাথে ছিল, তাদের কাছাকাছি মন মানসিকতার মানুষগুলো সাথে নতুন করে যারা, তা আমি এটাকে খুব ভালোভাবে দেখি। কারণ একটা রাজনৈতিক দল বা দুইটা, আওয়ামী লীগও মতো কেউ একটা ফ্যাসিবাদী মনোভাব নিয়ে থাকবে, এটা আমাদের কারোর কাছ থেকে কাম্য না। বিএনপি যে একচ্ছত্র আধিপত্য দেখাবে সংসদে, এটা আমরা পছন্দ করি না, যে কণ্ঠবোধে সব পাশ হয়ে গেল। সেখানে যদি এরকম জোট করে করে যদি বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে জনগণের প্রতিনিধি হয়ে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু আমার কনসার্নটা কোথায়? আমার কনসার্নটা হচ্ছে যে এই ব্যাকরণটা যেন, রাজনীতির ব্যাকরণটা যেন জনবান্ধব হয়। কারণ আপনাকে আমি 2006 সালে নিয়ে যেতে চাই। লন্ডনে তখন বেনজির ভুট্টোর সঙ্গে মুসলিম লীগের নেওয়াজের চুক্তি হলো যে আমরা যাই করি, আমরা কিন্তু দুজনের ভেতরে আর সংঘাতে যাব না, এমন সংঘাতে যাব না যাতে করে আমাদের রাজনীতিটা নষ্ট হয়ে যায়। কিন্তু সেখানে কি ভুল হলো? তখন আর্মি কি করলো? পাকিস্তানের আর্মি নেওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টোকে ঠেকানোর জন্য ইমরান খানকে আস্তে 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 করে ক্ষমতায়িত করলো, এবং ইমরান খান একটা সময় ক্ষমতায় গেল, প্রধানমন্ত্রী হলো এবং আর্মির সঙ্গে বিট্রে করে বসলো। আমার কাছে কনসার্নটা হচ্ছে ওই যে এই রাজনৈতিক দলগুলো যদি ঠিকভাবে ভূমিকা পালন করতে না পারে, তখন একটা বিদেশি পাপেট আসবে। আমার ভয়টা ওইখানে, আর কোনো ভয় না। যে কোনো একটা পাপেট আমার এখানে জেলেনস্কির মতো একটা পাপেটকে বসাই দিয়ে বাংলাদেশের রাজনীতিটাকে যদি ভন্ডুল করে দেওয়া হয়, এবং বাংলাদেশে যারা দীর্ঘদিন রাজনীতি করছে 4-5 দশক ধরে, সেই আশঙ্কা কতটুকু? সেই আশঙ্কাটা তো অবশ্যই আছে। আমরা তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে উড়ে উড়ে এসে এখন সব এমপি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমি তো এটা পছন্দ করি না। আপনি জনগণের সাথে বন্ধুত্ব নাই, জনগণের কাছে যান না, আপনি হঠাৎ করে এসে এমপি ইলেকশন করছেন। আপনি কোথায় ছিলেন 5 আগস্টের আগে, তার কোনো ঠিকানা নাই। আপনি বিএনপি করতেন না আওয়ামী লীগ করতেন। একজন ভদ্রলোক ব্রিটেনে, সে হচ্ছে টাউট হিসেবে পরিচিত, দেখি যে বাংলাদেশের সব টেলিভিশনে সে বক্তব্য দিয়ে বেড়ায়। তো এই যে মোহাম্মদ শাহেদের মতো ক্যারেক্টারগুলো বিভিন্ন জায়গায় আস্ফালন করছে, আপনার গত 15 বছর আপনার দেখতে হবে না যে সে আসলে কোথায় কিভাবে করছে। আপনার মতো তো দেশ ছেড়ে যেতে বাধ্য হয়নি, আপনি তো দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আইপোলো ভাইরা জেল থেকে বের হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, একরকম বের করে দিতে করেছেন ওনাদেরকে, সেটা তো হয় নাই। বা জুলকারনাইন শাইনের মতো তো হয় নাই। তাহলে আপনারা যারা হঠাৎ করে এখানে আসেন, কারা তারা? এটা নিয়ে আমাদের সন্দেহ হয় যে তাদের বিলেতের বা আমেরিকার বড় বড় চাকরি রেখে কি মধুর জন্য তারা বাংলাদেশে আসে, তখন আমার যথেষ্ট সন্দেহ হয়। না আসলে তো বলবে যে না, আপনারা কি করতেছেন তাহলে? আপনাকে ভোট দিবে, ভোট আপনাকে দিবে যে মানুষকে আমরা দেখেছি, পেয়েছি, গত 15-16 বছর ধরে সংগ্রাম করেছে। আপনি আমি কোথায় কত জায়গায় গেছি না, যারা গেছে তাদের এখন সবাই উপদেষ্টা হয়েছে। তো আমরা তো দেখেছি যে এই মানুষগুলো সংগ্রাম করছে, এনাদেরকে নির্বাচিত করব।